ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেসক্রিপটিভ ডব্লিউবিসিএস। আজকে আমরা ইকোনমি বা অর্থনীতির ওয়ার্ম আপ সিরিজ শুরু করতে চলেছি। ওয়ার্ম আপ সিরিজ মানে যেখানে আমরা আরও ডেভেলপড ইকোনমির কনসেপ্ট বোঝার আগে, আরও ডিটেলসে বোঝার আগে খুব সহজে ইকোনমিক কনসেপ্টসগুলো বোঝার চেষ্টা করবো ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে। তো আজকে আমরা শুরু করছি জিডিপি এবং ন্যাশনাল ইনকাম দিয়ে। তো জিডিপি কি সেই কনসেপ্টটা আমরা ক্লিয়ার করবো অ্যালং উইথ ন্যাশনাল ইনকাম। এবার জিডিপি শুরু করার আগে আমি ধরে নিই দুজন ইন্ডিভিজুয়াল রয়েছে। একজনকে আমি ধরে নিলাম রীতা, আর একজনকে আমি ধরছি সীতা। এবার তাদের আমি ধরে নিই যে ইনকাম কত হয়। এবার এই ইনকামটা আমি একটা ফিনান্সিয়াল ইয়ারে ধরে নিচ্ছি, মানে একটা এক বছরে। যেমন আমি যদি ধরে নিই 2024-25 এই বছরে এই ফিনান্সিয়াল ইয়ারে তাদের ইনকাম কত। ধরি যে রীতার ইনকাম হচ্ছে 10,000 পার মান্থ আর সীতার ইনকাম হচ্ছে 20,000 পার মান্থ। তো এই যে ইনকাম থেকে আমি এদের যদি কম্পেয়ার করি ফিনান্সিয়াল ইয়ারে ওদের যে ইনকাম হলো 10,000 পার মান্থ রীতার এবং 20,000 পার মান্থ সীতার, এখান থেকে পুরো স্পষ্ট দেখে যে কার ইনকাম বেশি, সীতার। তো এখান থেকে আমরা একটা ভ্যালু নিয়ে কম্পেয়ার করতে পারছি কার ইনকাম বেশি। ঠিক সেরকমভাবে যেমন আমরা এক একটা ইন্ডিভিজুয়াল এক একজনের ইনকাম ক্যালকুলেট করি, ঠিক তেমনভাবে প্রত্যেকটা দেশ তার নিজের ইনকাম ক্যালকুলেট করে। সেটা কি আমরা বলি ন্যাশনাল ইনকাম। অর্থাৎ ন্যাশনাল মানে নেশন থেকে এসছে, প্রত্যেকটা দেশ যে নিজের কত ইনকাম হচ্ছে সেটা ক্যালকুলেট করছে, ওটাই ন্যাশনাল ইনকাম। যেমন এখানে ইন্ডিভিজুয়ালের ইনকাম ক্যালকুলেট করছে, এটা দেশ অ্যাজ আ হোল তার যে ইনকাম হচ্ছে সেটাকে আমরা ন্যাশনাল ইনকাম ধরে নিচ্ছি। যেমন আমি যদি ধরি এটা আমাদের ইন্ডিয়া, এটা পাকিস্তান এবং এটা চায়না, তো এদের প্রত্যেক দেশের একটা ন্যাশনাল ইনকাম রয়েছে। এবার ন্যাশনাল ইনকাম যেটা, যে কত ইনকাম হচ্ছে সেটা মেজার করার অনেকগুলো পদ্ধতি আছে। তো অনেকগুলো মেথড আছে। কি মেথড ফর মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম মেজার করার অনেকগুলো পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিগুলো কি কি হয়? একটা হচ্ছে জিডিপি, অর্থাৎ যেটাকে আমরা বলি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। একটা হচ্ছে যেটাকে আমরা বলি এনডিপি, নিট ডোমেস্টিক প্রোডাক্ট। একটা হচ্ছে যেটাকে আমরা বলি জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আর একটা হচ্ছে যে এনপি, নিট ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে এটা হচ্ছে, এগুলো হচ্ছে মেথড অফ মেজারমেন্ট ন্যাশনাল ইনকাম, যে প্রত্যেকটা দেশের কোনো ফিনান্সিয়াল ইয়ারে কত ন্যাশনাল ইনকাম হচ্ছে সেটা মেজার করার জন্য আমরা এতগুলো পদ্ধতি ব্যবহার করতে পারি। এবার যদি আমি এগুলো দেখি, আমরা দেখব যে প্রত্যেকের মধ্যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে প্রোডাক্ট। তাহলে প্রোডাক্টটা কমন, তাহলে এখানে আমাকে বুঝতে হবে হোয়াট ইজ প্রোডাক্ট। প্রোডাক্টটা কি? প্রোডাক্ট মানে হচ্ছে কোনো একটা আইটেম, কোনো একটা জিনিস বা কোনো একটা সার্ভিস, আইটেম বা সার্ভিস যেটা কি করা হয়, যেটা বিক্রি করা হয়, যে কনজিউমার বা কাস্টমার তাদের যে নিডস, তাদের যে চাহিদা রয়েছে বা তাদের যে ওয়ান্টস, তাদের যে প্রয়োজনীয়তা রয়েছে সেটাকে স্যাটিসফাই করার জন্য। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হোয়াট ইজ প্রোডাক্ট। তাহলে প্রোডাক্ট ইজ অ্যান আইটেম অর সার্ভিস, ওকে, দ্যাট ইজ সোল্ড, যেটাকে আমরা বিক্রি করি টু স্যাটিসফাই কাস্টমার বলি, কাস্টমার্স নিডস অর ওয়ান্টস। যে কাস্টমার যে আছে তার যে নিডস এবং ওয়ান্টস এটাকে স্যাটিসফাই করার জন্য যে আইটেম বা সার্ভিসগুলোকে আমরা বিক্রি করি, তো তাকে আমরা প্রোডাক্ট বলছি। তাহলে এখানে যেটা ইম্পর্টেন্ট জিনিস এই প্রোডাক্টের ডেফিনেশনে, আইটেমস, সার্ভিস, সোল্ড, এই তিনটে ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে প্রোডাক্টটা বোঝার জন্য। তাহলে এবার আমরা বুঝি যে প্রোডাক্ট যেটা আমরা বলছি সেই প্রোডাক্টটা আমাদের দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে যেটাকে আমরা বলছি হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট,
ফিজিক্যাল প্রোডাক্ট মানে যেটা ট্যাঞ্জিবল, যেটা আমরা দেখতে পাচ্ছি, স্পর্শ করতে পাচ্ছি। যেমন আমি যদি এখানে এখন একটা গাড়ি ধরি, তাহলে গাড়িটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। আমি যদি এখন একটা বিল্ডিংস ধরি, বিল্ডিংসটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, কারণ কি এগুলো ট্যাঞ্জিবল, এগুলো আমি স্পর্শ করতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি। আর অন্যদিকে একটা হয় সার্ভিস। সার্ভিসটা হচ্ছে ইনট্যাঞ্জিবল, যেটাকে আমি হয়তো স্পর্শ করতে পারি না, দেখতে পাই না, বাট আমরা ওটাকে অনুভব করতে পারি। যেমন আমি বলি, যেমন আমাদের যখন আমরা যখন অসুস্থ হই তখন আমরা কার কাছে যাই? ডক্টরের কাছে যাই। তাই ডক্টর যে আমাদেরকে সার্ভিসটা দিচ্ছে, যেমন আমাদেরকে চেক আপ করছে, প্রেসক্রিপশান লিখে দিচ্ছে। তারপর আমরা যখন টিচার, প্রাইভেট টিউটারের কাছে যাই, তাই তিনি যে আমাদের শিক্ষা দিচ্ছেন, এগুলো সব সার্ভিসের মধ্যে পড়ছে। তাহলে ডক্টর, প্রাইভেট টিউটার, ব্যাঙ্কিং, যে ব্যাঙ্ক থেকে বা লাইফ যেখান থেকে আমরা এলআইসি বা যে কোনো ধরনের আমরা যে যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো পাচ্ছি সেগুলোকে আমরা সার্ভিস বলি। তাহলে এটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট আর সার্ভিস, এই দুটোই কিন্তু প্রোডাক্টের পার্ট। প্রোডাক্ট মানে শুধুমাত্র যেগুলো ট্যাঞ্জিবল, যেগুলোকে আমি দেখতে পাচ্ছি, স্পর্শ করতে পারছি বা যেগুলো জায়গা জুড়ে রয়েছে সেগুলোই না, বাট সার্ভিসও যেগুলো পড়ে, যেগুলো ইনট্যাঞ্জিবল কিন্তু যেগুলো আমরা ইউজ করছি। যেমন ডক্টরকে আমি যখন দেখাচ্ছি, তার থেকে আমি যখন চেক আপ করাচ্ছি বা প্রেসক্রিপশান দিচ্ছি, এটা আমি ইউজ করছি, আর তার জন্য আমি টাকা দিচ্ছি, তাকে ডক্টরকে আমি পে করছি। যেমন আমি গাড়িটা ইউজ করার জন্য পে করছি, কেনার জন্য, ঠিক তেমন করে ডক্টরকে দেখানোর জন্য ওটা আমি কিনছি, সোল্ড, ডাক্তার এটা আমাকে বিক্রি করছে। তাহলে এটাও কিন্তু একটা প্রোডাক্ট, কারণ প্রোডাক্ট হওয়ার সব থেকে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে এটাকে বিক্রি হতে হবে, সোল্ড, একটা মনিটারি ভ্যালু থাকতে হবে। এবার আরও একটু ডিটেলসে বোঝা যাক। ধরি আমার কাছে কতগুলো টমেটোস আছে, টমেটো রয়েছে, যেগুলো হচ্ছে আমার র মেটেরিয়ালস। আমি এগুলো দিয়ে কেচাপ বানাবো বা কেচাপ বানাতে চাই। তাহলে কি হবে? ফার্স্টে যে টমেটোস হচ্ছে সেটা আমার কী হয়ে গেল? সেটা আমার র মেটেরিয়ালস। তাহলে এটা হচ্ছে র মেটেরিয়ালস, অর্থাৎ কাঁচামাল। এবার র মেটেরিয়ালসটা কী হবে? র মেটেরিয়ালসটা একটা প্রসিডিওরের মধ্যে দিয়ে যাবে, যেখানে ফ্যাক্টরিতে এটাকে প্রসেস করা হবে। যেমন প্রথমে পাল্প বের করা হবে, বা যে সমস্ত প্রসেস আছে, পিউরিফাই করা হবে, তার মধ্যে অনেক প্রিজারভেটিভস মেশানো হবে। তারপর অ্যাট লাস্ট আমি যেটা পাচ্ছি সেটা হলো আমার কেচাপ। তাহলে এখানে যেটা আমি লাস্ট পেলাম এটা হচ্ছে আমার কেচাপ। তাহলে কেচাপটা আমার হচ্ছে ফাইনাল গুডস। ফাইনাল গুডস এখানে টমেটোটা, যেটা আমার র মেটেরিয়াল ছিল, কাঁচামাল, সে যখন আমরা সেটাকে এখন কনভার্ট করলাম একটা ফিনিশড গুডস, অর্থাৎ যেটা একদম কমপ্লিটেড কনজিউম করার জন্য, তাহলে এইখানে কেচাপটা হয়ে গেল আমার ফাইনাল গুডস। ফাইনাল গুডস বা ফিনিশড গুডস। কী করে বুঝবো কোনো গুড ফাইনাল গুডস কি না? খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড, যে ফাইনাল গুডস হচ্ছে সেটা যেটা রেডি টু কনজাম্পশন, যেটা ব্যবহার করার জন্য তৈরি। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি র মেটেরিয়ালস কী হলো, এটাকে আমি কনভার্ট করলাম ফিনিশড গুডস আর বা ফাইনাল গুডস, সেটাই হচ্ছে যেটা রেডি টু কনজাম্পশন, তৈরি, ব্যবহার করার জন্য পুরো তৈরি। তাহলে এটা হচ্ছে আমার প্রোডাক্টস আর এটা আমার ফিনিশড গুডস। তাহলে যখন আমি জিডিপি ক্যালকুলেট করব, তখন জিডিপি ক্যালকুলেট করতে যেখানে আমি বুঝতেই পারছি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তাহলে প্রোডাক্ট দরকার। প্রোডাক্ট আমি বুঝেই গেলাম ফিজিক্যাল প্রোডাক্ট আর একটা হচ্ছে সার্ভিস। এই প্রোডাক্ট তাহলে কোনটা হচ্ছে? প্রোডাক্ট মানে যেটা ফাইনাল প্রোডাক্টস, ফিনিশড গুডস। ফিনিশড গুডসকে আমি প্রোডাক্টস বলছি, যেটা রেডি টু কনজাম্পশন। এবার তাহলে প্রোডাক্টকে আমি দুটো ভাগে ডিভাইড করতে পারি। তাহলে একটা আমি অলরেডি দেখলাম যে প্রোডাক্টকে আমি দুটো ভাগে ডিভাইড করছি। একটা আমি কী ধরছি? গুডস, আর একটা আমি ধরছি সার্ভিস। এবার প্রোডাক্ট, আগেই বলেছিলাম প্রোডাক্টস আর আইটেমস অর সার্ভিসেস দ্যাট ইজ রেডি টু কনজিউম অ্যান্ড সোল্ড, বিক্রি করা হয় কী জন্য? টু সোল্ড টু স্যাটিসফাই কনজিউমার নিডস অ্যান্ড ওয়ান্ট। তাহলে এটাকে বিক্রি করছে। তাহলে কোনো জিনিস যখন বিক্রি করা হয় তার অবভিয়াসলি মনিটারি ভ্যালু থাকবে। আমি যখন কোনো জিনিস কিনবো, কোনো গুডস পারচেস করব, তার একটা নিশ্চয়ই মূল্য রয়েছে, আর্থিক মূল্য রয়েছে। ঠিক তেমনভাবে একটা সার্ভিসেরও আর্থিক মূল্য রয়েছে। যেমন আমি যখন একটা কেচাপ কিনি, 10 টাকা দামে একটা কেচাপ কিনবো, আমি যদি কোনো এখন ডক্টর দেখাই, তাহলে আমি সেখানেও ডক্টরকে তার ফিস দেবো। তাহলে এটা হচ্ছে প্রোডাক্টের মূল্য। তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের একটা মনিটারি ভ্যালু রয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারি এভরি প্রোডাক্টস হ্যাজ মনিটারি ভ্যালু, একটা মূল্য রয়েছে। এবার এই যে মূল্যগুলো রয়েছে সেগুলো যদি আমি অ্যাগ্রিগেটস বের করি একটা পার্টিকুলার ফিনান্সিয়াল ইয়ারে,
এবং সেটা যদি কোনো একটা কান্ট্রির নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে হয়, সীমার মধ্যে হয়, তাহলেই আমরা জিডিপি পেয়ে যাই। তাহলে আমি ধরলাম এই যে গুডসগুলো বা সার্ভিসগুলো তৈরি হয়েছে, এই গুড বা সার্ভিসগুলো আমাদের ইন্ডিয়ার যে জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, অর্থাৎ আমাদের ভারতের যে সীমা, তার মধ্যে তৈরি হয়েছে। তাহলে ভারতের সীমার মধ্যে এই গুডস আর সার্ভিসগুলো তৈরি হয়েছে, যতগুলো গুডস প্রডিউস হয়েছে তাদের যদি আমি অ্যাগ্রিগেট করি তাহলে একটা আমি মনিটারি ভ্যালু পাবো। অ্যাগ্রিগেট মানে সমষ্টি বা মোট, ঠিক সেমভাবে যতগুলো সার্ভিস একটা পার্টিকুলার ইয়ারে দেওয়া হচ্ছে সেগুলোকে যদি আমি অ্যাগ্রিগেট করি, এবার এই দুটোকে যদি আমি যোগ করি তাহলেই আমি পেয়ে যাব জিডিপি। তাহলে কি করতে হবে আমাকে জিডিপি পাওয়ার জন্য? জিডিপি পাওয়ার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস হচ্ছে, 1 নাম্বার হচ্ছে অ্যাগ্রিগেট করতে হবে, অর্থাৎ যোগ করতে হবে বা সমষ্টি বলতে পারি। কিসের সমষ্টি? ভ্যালুজ অফ অল গুডস অ্যান্ড সার্ভিসেস, যতগুলো গুডস অ্যান্ড সার্ভিসেস আছে প্রত্যেককে সমষ্টি করতে হবে 1 নম্বর। মানে এবার হচ্ছে কি করতে হবে, এবার কখন করতে হবে? ওয়েন ইন এ ফিনান্সিয়াল ইয়ার, একটা বছর ধরে নেওয়া হবে সেই বছরে। এবং 3 নাম্বার হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, কোথায় করব, মানে কোথায় কোথাকার এই প্রোডাক্টস বা সার্ভিসের ভ্যালুগুলোকে আমাকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে উইথিন জিওগ্রাফিক্যাল বাউন্ডারি অফ আ কান্ট্রি। একটা দেশের নির্দিষ্ট সীমার মধ্যে একটা নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ারে যে পরিমাণ গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস হচ্ছে তাদের যে অ্যাগ্রিগেট ভ্যালু, সেটাই হচ্ছে জিডিপি। অর্থাৎ আমি যদি ইন্ডিয়া ধরে নিই, ইন্ডিয়ার বাউন্ডারির মধ্যে একটা নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ারে যে পরিমাণ গুডস এবং সার্ভিস তৈরি হচ্ছে সেগুলো যদি মূল্যগুলোকে অ্যাগ্রিগেট করি, যোগ করি, তাহলে আমি পেয়ে যাবো জিডিপি। আর এটাই স্যাটিসফাই করছে। জি ফর গ্রস, ডি ফর ডোমেস্টিক, আর পি ফর প্রোডাক্টস। প্রোডাক্টস মানে বললাম আগেই, প্রোডাক্টস মানে ফিনিশড গুডস, যেটা রেডি টু কনজাম্পশন, এটা সার্ভিস আর গুডস দুটোই। ডোমেস্টিক মানে একটা নির্দিষ্ট কান্ট্রি বাউন্ডারির মধ্যে বোঝাচ্ছে, সীমার মধ্যে বোঝাচ্ছে, দেশীয় বোঝাচ্ছে। আর গ্রস মানে টোটাল বা অ্যাগ্রিগেট। তাহলে এটাই হচ্ছে আমাদের জিডিপি। তাহলে জিডিপিটা সোজা কথায় যদি বলতে হয় বা বুঝতে হয়, একটা নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ার, একটা বছরে একটা দেশের সীমার মধ্যে যে পরিমাণ গুডস এবং সার্ভিস বা যে পরিমাণ প্রোডাক্টসগুলো তৈরি হচ্ছে তাদের যে মূল্য, সেগুলো যদি আমি সমষ্টিগত ভ্যালু নিই তাহলেই আমি সেই কান্ট্রির জিডিপি পেয়ে যাব। আর জিডিপি থেকে আমরা মেজার করতে পারি সেই কান্ট্রি ন্যাশনাল ইনকাম কত হচ্ছে। এবার এখানে বুঝতে হবে একটা জিনিস, জিডিপি ক্যালকুলেট করতে গেলে আমি কান্ট্রির বাউন্ডারির মধ্যে কাদের গুডস অ্যান্ড সার্ভিসগুলো কনসিডার করব। 1 নাম্বার হচ্ছে বাউন্ডারির মধ্যে যে সমস্ত ইন্ডিয়ান কোম্পানি আছে তারা যে সমস্ত গুডস বা সার্ভিস প্রোভাইড করছে, ইন্ডিয়ান কোম্পানি প্রডিউসিং গুডস অ্যান্ড সার্ভিসেস। আর 2 নাম্বার হচ্ছে যেগুলো ফরেন কোম্পানি বা তাদের যে সমস্ত প্ল্যান্টস রয়েছে আমাদের ইন্ডিয়াতে, তারা যে গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস করছে সেগুলো কিন্তু জিডিপি ক্যালকুলেশনে উই উইল কনসিডার। সোজা কথায় যে সমস্ত কোম্পানিগুলো ভারতের সীমার মধ্যে আছে তারা যে সমস্ত গুডস অ্যান্ড সার্ভিসগুলো তৈরি করছে সেগুলি আমরা জিডিপিতে কনসিডার করব জিডিপি ক্যালকুলেশনে। সেটা যদি ফরেন কোম্পানি হয় এবং তার যদি ইন্ডিয়াতে কোনো প্ল্যান্টস থাকে সেটাও হবে, এবং ইন্ডিয়ান কোম্পানির যে গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস করছে উইদিন ইন্ডিয়ান বাউন্ডারি, সেটাও আমরা জিডিপি ক্যালকুলেশনে ব্যবহার করব। এবার জিডিপি রিলেটেড একটা টপিক যেটা হচ্ছে 1 নাম্বার, যে কোন প্রোডাক্টস বা গুডসগুলোকে আমরা জিডিপি ক্যালকুলেশনে কনসিডার করব। তার জন্য একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমরা বুঝি। ধরি এটা একটা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিটা কিছু সফট টয়েস তৈরি করছে, বা ঠিক আছে ধরে নেই আমি এই ফ্যাক্টরিটা কিছু মশলার প্যাকেট তৈরি করছে। এবার প্রত্যেকটা মশলার প্যাকেটের যে দাম রয়েছে এটা হচ্ছে 5 টাকা। এবারও ধরলাম 100খানা মশলার প্যাকেট এরকম তৈরি করেছে। এবার 100টা মশলার প্যাকেটের মধ্যে কি হলো, 80টা বিক্রি হলো, সোল্ড, বিক্রি হয়ে গেছে। 10টা বিক্রি হলো না, ঠিক আছে, আনসোল্ড। আর বাদ বাকি যে 10টা ছিল সেটা ফ্যাক্টরির যে মালিক তিনি তার পার্সোনাল কনজাম্পশনের জন্য পাঠিয়ে দিয়েছে বাড়িতে, সেলফ কনজাম্পশন, যে তার বাড়িতে এই মশলা ব্যবহার করে রান্না হবে। তাহলে জিডিপি যখন আমি ক্যালকুলেট করব ইন্ডিয়ার, তখন কি আমি
এই যে 10খানা প্রোডাক্ট যেটাগুলো ভ্যালু 5 টাকা করেছিল মানে 50 টাকা, আর এই 10টা প্রোডাক্ট মানে 5 টাকা 50, 100 টাকাটাকে কনসিডার করবো জিডিপি ক্যালকুলেশনে? উত্তরটা হচ্ছে না। কেন? কারণ এগুলো বিক্রি হয়নি, এগুলো বিক্রি হয়নি। শুধুমাত্র জিডিপি ক্যালকুলেশনে আমি 80খানা পিস যেগুলো বিক্রি হয়েছে এটাই আমার জিডিপি ক্যালকুলেশনে কনসিডার করা হবে। তাহলে এর থেকে আমি কি কনক্লুড করলাম? যে কনক্লুশন হচ্ছে আমরা শুধুমাত্র সেই সমস্ত গুডস বা সার্ভিসগুলোকে জিডিপি ক্যালকুলেশনে কনসিডার করতে পারবো যেগুলো অর্থের বিনিময়ে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যেগুলো বিক্রি করা হয়েছে, যার সাথে এক্সচেঞ্জ অফ মানি অ্যাসোসিয়েটেড, যেগুলোকে বিক্রি করা হয়েছে। কত আমি প্রডিউসড করলাম সেটা জিডিপি ক্যালকুলেশনে আমরা ইউজ করি, মানে এখানে আমি 100খানা পিস প্রডিউস করেছি এটা নয়, কটা পিস আমার অর্থের বিনিময়ে এক্সচেঞ্জ হয়েছে সেটা আমি জিডিপি ক্যালকুলেশন, কারণ এখানে 10টা তো বিক্রিই হয়নি, এখানে 10টা তো সেল কনজাম্পশনে পাঠিয়ে দিয়েছে। তাই 80 পিসটা যেটা বিক্রি হয়েছে সেটাকে আমরা কিন্তু জিডিপি ক্যালকুলেশনে ধরবো। তাহলে এখানে আমরা সেই সমস্ত গুডস এবং সার্ভিসগুলোকে ধরি, কনসিডার করি জিডিপি ক্যালকুলেশনে যেগুলো মানির সাথে এক্সচেঞ্জ হয়েছে। তাহলে আমরা বলতে পারি উই ক্যান অনলি কনসিডার those goods and services while calculating জিডিপি ক্যালকুলেশনের সময় যে এগেনস্ট money has been exchanged, যে পয়সার বা মূল্য বিনিময় অ্যাসোসিয়েট আছে। এটা একটা কনসেপ্ট হচ্ছে জিডিপি অ্যাসোসিয়েটেড, যে কোনটাকে আমরা জিডিপির মধ্যে ক্যালকুলেট করব, কোনটাকে করব না। 2 নাম্বার হচ্ছে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি, যে কোন প্রোডাক্টটাকে আমরা কনসিডার করি জিডিপি ক্যালকুলেশনে। ধরি আমি এখানে একটা স্টিল কোম্পানি আছে, একটা স্টিল কোম্পানি, এ কতগুলো স্টিল প্রডিউস করছে। এবার স্টিল প্রডিউস করার পর কিছু স্টিলকে একটা অটোমোবাইল কোম্পানি কিনলো, কিনে কী করলো? গাড়ি বানালো। ঠিক আছে, এই গাড়িটা হচ্ছে 10খানা গাড়ি বানালো। কিছু স্টিল হলো, ধরলাম একটা টুল ফ্যাব্রিকেটার্স বা কোনো যন্ত্রপাতি বানানোর একটা কোম্পানি কিনলো, সে কতগুলো যন্ত্রপাতি বানালো, এবার ধরলাম এটা 5খানা কিনলো। এবার এগুলো দুটোনই বিক্রি হলো, সোল্ড। তাহলে এইখানে আমি এইটাকে, যেটা বিক্রি হয়েছে এটাকে কিন্তু আমি জিডিপি ক্যালকুলেশনে ধরবো, কারণ কি এটা হচ্ছে ফাইনাল গুডস। এটা আমার কি গুডস? এটা আমার ফাইনাল গুডস। ফাইনাল গুডস মানে রেডি টু কনজাম্পশান, যেটার আর কোনো ফার্দার ভ্যালু অ্যাডিশন হবে না। ফাইনাল গুডস মিনস রেডি টু কনজাম্পশান। আগেও বলেছি যে রেডি টু কনজাম্পশান অ্যান্ড নো মোর ভ্যালু অ্যাডিশন, আর কোনো ভ্যালু অ্যাডিশন করার দরকার নেই, ডাইরেক্টলি ইউজ হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু এই স্টিলটা কনসিডার করব না জিডিপি ক্যালকুলেশনে, যে স্টিলের তৈরি করতে যে কত টাকা লেগেছে বা কি, আমরা ক্যালকুলেট করব বা ধরবো যেটা ফাইনাল গুডস হলো। তাহলে এখান থেকে আমরা আরেকটা কনসেপ্ট বুঝতে পারলাম জিডিপির ক্যালকুলেশনের ক্ষেত্রে, যে আমরা শুধুমাত্র ফাইনাল গুডকে কনসিডার করি, নাকি ইন্টারমিডিয়েট প্রোডাক্টসকে কনসিডার করি। সো উই অনলি consider final goods for calculating জিডিপি। অর্থাৎ জিডিপি ক্যালকুলেশন ক্ষেত্রে আমরা শুধুমাত্র কিন্তু ফাইনাল গুডসকে কনসিডার করি। স্টিল যেটা ইন্টারমিডিয়েট, অর্থাৎ যেটা একটা ইনপুট বা র মেটেরিয়াল হিসেবে ব্যবহার করা হচ্ছে অন্য কিছু তৈরি করার জন্য, সেটা হচ্ছে আমরা কনসিডার করি না। তাহলে এটা কি হচ্ছে? এটা ইন্টারমিডিয়েট, এটা হচ্ছে ইনপুটস ফর আদার গুডস বা র মেটেরিয়ালস ফর আদার গুডস। একটু আগেই দেখলাম যে স্টিল দিয়ে এই অটোমোবাইলস তৈরি করা হচ্ছে, টুল, তাহলে এটা হচ্ছে ইনপুট, এটা হয়ে গেল। আর 3 নাম্বার যার একটা কনসেপ্ট আছে, এবার ধরি একটা ফ্যাক্টরি 1 কেজি স্টিল বানিয়েছে, এটার দাম 5 টাকা। এই 1 কেজি স্টিলই কিনে একটা অটোমোবাইল কোম্পানি একটা গাড়ি বানিয়েছে। এবার 1 কেজি স্টিলই ব্যবহার করেছে। এবার গাড়ি বানানোর পর তিনি যখন গাড়িটা বিক্রি করবেন, তার যে দাম ঠিক করবেন, কি করে দাম ঠিক করবেন? প্রথমে তো তিনি র মেটেরিয়ালসের দামটা ধরবেন। র মেটেরিয়ালস মানে কি, এখানে স্টিল, কত স্টিল লেগেছে আমি ধরলাম 5 টাকা, তাহলে প্রথমে 5 টাকা গেল, যে 5 টাকা তার র মেটেরিয়ালসের কস্ট তিনি ধরে নিলেন। আর স্টিলটা এখানে ইন্টারমিডিয়েট গুডস, একটু আগে আমরা বুঝলাম, কারণ এটা ব্যবহার করা হচ্ছে ফিনিশড গুডস তৈরি করার জন্য, ইন্টারমিডিয়েট গুডস। এর সাথে কোম্পানিটা আর কি অ্যাড করবে? যে সমস্ত আদার এক্সপেন্সেসগুলো আছে, যেমন লেবার কস্ট, রেন্ট, ক্যাপিটাল, মার্কেটিং কস্ট এটসেট্রা, ধরে নিলাম আমরা 10 টাকা।
তাহলে টোটাল কস্ট কত হলো 15 টাকা। তাহলে এই 15 টাকার কনসিডার করব যখন আমি জিডিপি ক্যালকুলেশন করব, তখন কিন্তু আমি 15 টাকাটা কনসিডার করব শুধু। এক্সট্রা এই 5 টাকাটা ইন্টারমিডিয়েট গুডসের কস্ট কনসিডার করব না। কেন? কারণ আমি ফাইনাল যে কস্টটা ছিল ওটার জন্য অলরেডি 5 টাকাটা ইন্টারমিডিয়েট গুডসের কস্টটা ধরেই নিয়েছি। তাহলে এটা ক্যালকুলেট করার কোনো আলাদা করে জিডিপি ক্যালকুলেশন ধরার কোনো দরকারই নেই। তাই জিডিপি ক্যালকুলেশনে আমি ইন্টারমিডিয়েট গুডসকে কনসিডারও করি না এবং তার যে মূল্য সেটাও কনসিডার করি না। আমরা শুধুমাত্র ফাইনাল গুডসের কত টাকা সেটাই দেখি। তার কারণ এটা পার্টিকুলারলি অ্যাভয়েড করার জন্য ডাবল কাউন্টিং। কেন আমরা এটা করি? টু অ্যাভয়েড ডাবল কাউন্টিং। কারণ অলরেডি আমি এখানে 5 টাকাটা কনসিডার, র মেটেরিয়ালসে 5 টাকা ধরেই 15 করেছি। তাহলে আমি যদি এখন জিডিপি ক্যালকুলেশনের সময় এই গাড়িটার ক্ষেত্রে 15 ধরি, ফাইনাল যত দাম হলো, প্লাস আমি যদি এখন ইন্টারমিডিয়েট গুডস যে আমার 5 টাকার 1 কেজি স্টিল, তাহলে 20 টাকা হয়ে যাচ্ছে। তাহলে এই 5 টাকাটা এক্সট্রা, যেটা জিডিপিতে আসেই নি, এক্সট্রা চলে আসছে, এটা ভুল ইনফরমেশান দেবে আর জিডিপিতে। তাই আমরা ডবল কাউন্টিংকে অ্যাভয়েড করার জন্য আমরা ইন্টারমিডিয়েট গুডসের কস্ট ধরি না, শুধুমাত্র ফাইনাল গুডস যেটা রেডি টু কনজাম্পশন, যেটা আর কোনো ভ্যালু এডিশন হবে না, সেটাই কনসিডার করা হয়। এবার আর একটা জিনিস হয়, একটা কনফিউশন থাকে, ইন্টারমিডিয়েট গুডস কোনটা বা কি, মানে সেটা অনেক সময় আমাদের কনফিউজড হয়ে যায়। কারণ এটা রিলেটিভ টার্ম, ইন্টারমিডিয়েট গুডস হচ্ছে রিলেটিভ টার্ম। যেটা আমার জন্য ইন্টারমিডিয়েট গুডস, সেটা অন্যের জন্য ফাইনাল গুডস হতে পারে। একটা এক্সাম্পল দিয়ে ধরছি। একটা এক্সাম্পল ধরলাম যে একজন যদি যে চা বিক্রেতা থাকেন, তিনি ধরলাম দুধ পারচেস করলো, মিল্ক পারচেস করলো, আর একজন বাড়ির লোক তিনি মিল্ক পারচেস করলেন। তাহলে কোনটা ইন্টারমিডিয়েট গুডস আর কোনটা ফাইনাল গুডস? এখানে একই জিনিস কিন্তু দুটোর ইন্টারমিডিয়েটস গুড বা ফাইনাল গুডস চেঞ্জ হয়ে যাবে, কারণ কোনটার ইউজ কি হচ্ছে। যেমন যে বাড়িওয়ালা, যে বাড়ির লোক যিনি মিল পারচেস করছেন, সে ডাইরেক্টলি মিলটাকে কনজিউম করছে, তাহলে তার জন্য মিলটাই হচ্ছে ফাইনাল প্রোডাক্টস, ফাইনাল গুডস। তাহলে আমি জানি ফাইনাল গুডসটাই হচ্ছে ফাইনাল গুডস হয়ে যাচ্ছে, তাহলে মিল্ক এখানে তার জন্য ফাইনাল গুডস, কারণ যে বাড়ির লোক যিনি কিনলেন, কিনে সরাসরি সেটা কনজিউম করলেন। কিন্তু যে চা বিক্রেতা, তার জন্য এই দুধটা ফাইনাল গুডস নয়, কারণ তিনি এর থেকে কী বানাবেন? চা বানাবেন, যেটা তিনি বিক্রি করবেন। আর তার চায়ের টাকা, অর্থাৎ তিনি যেটা বিক্রি করছেন, যে মনিটারি ভ্যালুটা পাচ্ছে, এখানে প্রোডাক্টটা হচ্ছে চা, চা বিক্রি করে তিনি যিনি চা বিক্রেতা তিনি টাকা পাচ্ছেন। তাহলে এখানে ফাইনাল গুডস মানে যেটা রেডি টু কনজিউম, এখানে চা রেডি টু কনজিউম, চা লোক খাবে এবং এখানে কোনো ফার্দার ভ্যালু এডিশন হবে না চাতে। তা চা ফাইনাল প্রোডাক্টস, কিন্তু এখানে দুধ হচ্ছে ইন্টারমিডিয়েট প্রোডাক্টস, কারণ এইটা চাল বা চা বিক্রেতা কিনেছে, এর সাথে ভ্যালু এডিশন করবে, দুধের মধ্যে চা পাতা, চিনি ঠিনি দিয়ে চা বানাবে বলে। তাহলে আমি দেখতে পাচ্ছি সেম জিনিস, কিন্তু সেটা কিভাবে বিক্রি হচ্ছে বা কি ইউজে ব্যবহার হচ্ছে, তার জন্য এটা কিন্তু গুডসের ডেফিনেশন বদলে যাচ্ছে। যদি ফাইনাল কনজাম্পশনের জন্য সরাসরি ইউজ করা হয় ফাইনাল গুডস, আর যদি ইন্টারমিডিয়েট গুডস থাকে এটা ইন্টারমিডিয়েট গুডস, তাহলে সেম প্রোডাক্টের কিন্তু ইউটিলিটির বেসিসে এটার মানে এটা ইন্টারমিডিয়েট গুডস না ফাইনাল গুডস বদলে যাচ্ছে। তাই এটা আমাদেরকে বুঝতে হবে, যেটার কোনো ভ্যালু অ্যাডিশন হবে না, সেই প্রোডাক্টটা যাই হোক না কেন সেটা আমার ফাইনাল গুডস হবে। যখনই পরীক্ষায় আমার এরকম প্রশ্ন দিতে পারে যে একটা মানে কোনটা ফাইনাল গুডস আর কোনটা ইন্টারমিডিয়েট গুডস, অনেকগুলো অপশান দিয়ে দিল। এখানে বললো মিল্ক পারচেস বাই আ টি সেলার, ওয়েদার ইট ইজ আ ইন্টারমিডিয়েট গুড অর ইট ইজ আ ফাইনাল গুড, যেটা ইজ যে চা বিক্রেতা যে চা কিনলে তার এটা ইন্টারমিডিয়েট গুড না ফাইনাল গুডস। তখন আমাকে একটু ভাবতে হবে যে চা বিক্রেতা যে চাটা কিনলেন এটা কি ফাইনাল, নাকি এটাকে বিক্রি করছেন ডাইরেক্টলি, না এটার মধ্যে ভ্যালু এডিশন হবে। যদি ভ্যালু এডিশন হয়ে থাকে ফাইনাল, যদি না হয় তাহলে ইন্টারমিডিয়েট গুডস হয়ে যাবে। আর একটা যে জিডিপির কনসেপ্ট আছে এবার রিসেলিংয়ের কনসেপ্ট, এটা হচ্ছে রিসেলিং যদি হয় তাহলে আমি এটাকে জিডিপিতে কনসিডার করব। রিসেলিং অফ গুডস যদি হয় তাহলে এটাকে জিডিপি ক্যালকুলেশনে কনসিডার করা হবে। এবার ধরি আমার কাছে একটা ল্যাপটপ ছিল, তো এটার দাম ছিল 10,000 টাকা, আমি এটাকে বিক্রি করে দিলাম, ওএলএক্সের থ্রোতে অন্য কোনো একটা লোককে বিক্রি করে দিলাম। এবার অবভিয়াসলি দ্য ডেপ্রিসিয়েশন হয়েছে, 10,000 টাকা আমি কিনেছি, নিশ্চয়ই তাকে 10,000 টাকায় বিক্রি করবো না, আমি তাকে ধরলাম 5,000 টাকায় বিক্রি করলাম। তাহলে এই যে আমি 5,000 টাকা তাকে রিসেল করলাম, অর্থাৎ অলরেডি কেনা প্রোডাক্টটা যে কেউ আমাকে বিক্রি করেছে তাকে আমি বিক্রি করলাম 5,000 টাকা দিয়ে, তাহলে এটাকে কি আমি জিডিপি ক্যালকুলেশনে কনসিডার করবো? অ্যান্সারটা হচ্ছে নো, এটাকে জিডিপি ক্যালকুলেশনে কনসিডার করা যাবে না। কারণ এই 10,000 প্রোডাক্টটা যেটা প্রথম যে ফিনান্সিয়াল ইয়ারে এটা তৈরি হয়েছিল, ধরলাম আমি এটা পারচেস করেছিলাম 2022,
টু 23 আর আমি এই বছর 2025 টু 26 এটাকে রিসেল করেছি, তাহলে এই বছরের ফিনান্সিয়াল ইয়ারে এটা অলরেডি ক্যালকুলেট ধরে নিয়েছে আমরা জিডিপি ক্যালকুলেশনে, তাই এটাকে আমরা এই বছর আর ধরতে পারবো না। তাহলে অলরেডি যেটা আমরা কোনো একটা ফিনান্সিয়াল ইয়ারে জিডিপি ক্যালকুলেশনে ধরে নিই, এটা রিসেলিং করলেও আমরা সেটাকে অন্য বছরে ধরতে পারবো না, কারণ আমরা দেখছি যে জিডিপি ক্যালকুলেশন করতে গেলে আমাদের ডেফিনেশনে ফিনান্সিয়াল ইয়ার রয়েছে। সো জিডিপি ক্যালকুলেশন বা জিডিপি বুঝতে তিনটে ইম্পর্টেন্ট খুব ওয়ার্ডস ইম্পর্টেন্ট: অ্যাগ্রিগেট ভ্যালুস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্লাস ফিনান্সিয়াল ইয়ার প্লাস একটা হচ্ছে উইথিন দ্য ডোমেস্টিক বাউন্ডারি। তাহলে রিসেলিংয়ের ক্ষেত্রে কিন্তু ওটা আমরা জিডিপি ক্যালকুলেশনে কনসিডার করব না। আর এবার আমরা এর থেকে স্পষ্ট যে জিডিপি ক্যালকুলেট করতে গেলে কোনো একটা কান্ট্রি বা কোনো একটা দেশের সীমার মধ্যে একটা ফিনান্সিয়াল ইয়ারে যে পরিমাণ গুডস বা সার্ভিস প্রডিউস হচ্ছে প্রত্যেকটা মনিটারি ভ্যালু চাই। তাহলে এত ভ্যালু বা যে ডেটাগুলো রয়েছে সেটা কে কালেক্ট করে? সেটা কালেক্ট করে থাকে, তাহলে জিডিপি ক্যালকুলেশনের জন্য যে ডেটা কালেক্ট করে থাকে বাই সিএসও। সিএসও মানে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। আর এটা পরে মিনিস্ট্রি প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। সো এটা হচ্ছে জিডিপি সম্বন্ধে একটা বেসিক ইনফরমেশন বা তথ্য, যেখানে জিডিপি রিলেটেড যা কিছু প্রশ্ন আসতে পারে বা কনসেপ্ট থাকে আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে আমাদের ওয়ার্ম আপ ইকোনমিক্সের ওয়ার্ম আপ সিরিজের প্রথম ভিডিও। এরকম প্রত্যেক দিন আরও ভিডিও আসবে, সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার করো। আর একটা হচ্ছে আমাদের একটা ইনিশিয়েটিভ, যেখানে আমরা একটা ডেসক্রিপ্টিভ ডব্লিউবিসিএস ফোকাস গ্রুপ বানিয়েছি ডেলি এমসিকিউ প্র্যাকটিস করার জন্য, যার লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া থাকবে। সেই টেলিগ্রাম লিঙ্ক থেকে তোমরা জয়েন করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।